দেখো আমরা লাস্ট ক্লাসে সমন্বয় নিয়ন্ত্রণ পার্টের মধ্যে ব্রেইন, তারপরে আই, এই দুইটা পার্টের অনেক কিছু পড়ছিলাম, অনেক ট্রিক্সও পড়ছিলাম। অনেক ট্রিক্সের মধ্যে তোমার যদি কিছু মনে থাকে তাহলে দেখো, সরাসরি আমি স্লাইডে যাই। স্লাইডে গেলে দেখো এখানে কিছু মনে পড়ে কিনা এগুলো। আবার যদি একবার রিক্যাপ করি, মেইনলি তোমার একটা নিউরন কয় প্রকার? ইউনিপোলার নিউরন, বাইপোলার নিউরন। বাইপোলার নিউরনের এক্সাম্পল মনে আছে কিভাবে পড়াইছিলাম? রেটিনা, ককলিয়া আর নাক। নাক, কান আর চোখ, তিনটা জিনিস হচ্ছে বাইপোলার নিউরনের এক্সাম্পল। এই তিনটা জিনিস আমাদের শিখতে হবে বা জানতে হবে। আর না, দেন চলে আসো, দেখো এগুলা মনে আছে কিনা। এই নিউরন, এই সিনেপসের প্রকারভেদ গুলা, সিনেপস এক্সোসোমাটিক, এক্সোডেন্ড্রাইটিক, এক্সোনিক, ডেন্ড্রোডেন্ড্রাইটিক, এগুলো মনে থাকলে ভালো, না মনে থাকলে করার কিছু নেই। তারপরে দেখো এগুলা মনে আছে কিনা, উত্তেজক নিউরোট্রান্সমিটার, বাধাদায়ক নিউরোট্রান্সমিটার এবং উত্তেজক ও বাধাদায়ক উভয় নিউরোট্রান্সমিটার কোনগুলা? উত্তেজক নিউরোট্রান্সমিটার গুলা বলছিলাম যে না পড়তে পড়তে বলছিলাম, বাধাদায়ক গুলা গ্লাইসিন, টরিন, গাবা। জিটি দিয়ে মনে রাখতে বলছিলাম, গ্লাইসিন, টরিন, গাবা। দেন আমরা আর অনেক কিছু বলছিলাম, দেখো এই ছকটা মনে পড়ে কিনা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে ছক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয়, প্রান্তীয়, কেন্দ্রীয় মধ্যে আছে মস্তিষ্ক সুষমাকাণ্ড। এগুলা মনে পড়ে কিনা একটু মনে করো, নিজেকে প্রশ্ন করো যে মনে পড়ে কিনা। এখানে এটা মনে পড়ে কিনা দেখো তো, সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে একটা তরল পদার্থ থাকে, তরল পদার্থের নাম হচ্ছে সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। দেখো তো এটা মনে পড়ে কিনা যে মস্তিষ্কের যে পার্ট গুলা, যেটার মধ্যে মধ্য মস্তিষ্কের তিনটা পার্ট আছে, পশ্চাৎ মস্তিষ্কের সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্কাটা। তোমার আসলে দেখো মনে আছে কিনা যে সেরেবেলাম, যেটা সেরেবেলামের অর্গানাইজেশনটা কেমন হয়, বাইরে গ্রেমেটার নাকি ভিতরে গ্রেমেটার? যদি মনে না থাকে তুমি আরেকবার রিভিশন দিও, অথবা বইয়ের আমার ক্লাসগুলো আবার একটু দেখো কষ্ট করে, তাহলে আশা করি মনে পড়ে যাবে। মস্তিষ্কের ভেন্ট্রিকল কয়টা? মস্তিষ্কের ভেন্ট্রিকল গুলোর নাম কি? প্রত্যেকটা ভেন্ট্রিকলের সংযোগস্থলের নামগুলা কি? এটাও মনে পড়ে কিনা একটু নিজেকে প্রশ্ন করো, আশা করি যে অ্যান্সার পেয়ে যাবা। দেখো সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কাজগুলোও খুব ভালো মতো একটু এখান থেকে পড়ো। আমরা সরাসরি আজকের ক্লাসে চলে যাই। স্পাইনাল কর্ড, তারপর চোখের অংশগুলো সবকিছুই মোটামুটি পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা কান থেকে শুরু করব। কানের যে পার্টগুলো আছে, এই কানের মধ্যে সবার প্রথমে তুমি আসবা এই ছকটাতে। কানে বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ তিন ভাগে ভাগ করা যায়। বহিকর্ণ হচ্ছে পিনা, কর্ণকুহর আর কর্ণপটহ। মধ্যকর্ণ হচ্ছে কর্ণাস্থি, ইউস্টেশনালি, ছিদ্রপথ। অন্তকর্ণ হচ্ছে ইউটিকুলাস, সেকুলাস। এখন এখানে অন্তকর্ণটা তুমি এইভাবে পড়বা না, ইউটিকুলাস, সেকুলাস এইভাবে পড়ার দরকার নেই, আমি এটা আলাদাভাবে তোমাকে বলবো। তুমি আপাতত বহিকর্ণের যে তিনটা পার্ট, পিনা, কর্ণকুহর আর কর্ণপটহ, এই তিনটা পার্ট দেখো। পিনা, পরে কর্ণকুহর মানে ছিদ্র, তারপরে হচ্ছে কর্ণপটহ মানে একটা পর্দার মতো একটা জায়গা থাকে। মধ্যকর্ণের মধ্যে আছে কর্ণাস্থি প্রথমে, তারপরে স্টেশনালি, তারপর হচ্ছে ছিদ্রপথ। এইগুলার দেখো সবগুলার কাজ আমাদের শিখতে হবে যে এগুলার কাজ কি ম্যাক্সিমাম। কাজগুলো হচ্ছে, দেখো পিনার কাজ হবে সামনের দিকে শব্দটাকে পাস করে দেওয়া, দ্যাটস মিন এই বহিকর্ণের কাজ হবে মধ্যকর্ণের দিকে শব্দ পাস করে দেওয়া। এটা পিনার কাজ হচ্ছে কর্ণকুহরে শব্দ পাস করে দেওয়া, তরঙ্গটাকে পাস করে দেওয়া। কর্ণকুহরের কাজ হচ্ছে কর্ণপটহকে পাস করে দেওয়া। কর্ণাস্থির কাজ হচ্ছে ইউস্টেশনালি বা সামনের দিকে, মানে মুদ্রা কথা অন্তকর্ণের কাজ কাজ হবে আবার অন্তকর্ণে প্রবেশ করে, মধ্যকর্ণের কাজ হবে অন্তকর্ণে তরঙ্গটাকে প্রবেশ করে দেওয়া। এটা হচ্ছে মেইন কাজ। তো এই জিনিসটা আমাদের শিখতে হবে ভাইয়া, যে কার কাজ কি, একদম সিম্পল। বামগুলার মানে এইগুলা সামনের দিকে যাবে, যেমন বহিকর্ণের কাজ হবে মধ্যকর্ণের মধ্যে শব্দ তরঙ্গকে পাস করে দেওয়া। তোমার যদি বিশেষ না আমি নিজে থেকে আসি, দেখো পিনা সবগুলো শুধু কাজটা পড়বে, দেখো শব্দ তরঙ্গকে সংগ্রহ এবং কেন্দ্রীভূত করে অডিটরি মিটাস বা কর্ণকুহরে প্রবেশ, দ্যাটস মিন এই 2 নাম্বার পয়েন্টে পাঠানো। তারপর দেখো কর্ণকুহরে আসো, সরি অডিটরি মিটাস মানে হচ্ছে কর্ণকুহর। এই অডিটরি মিটাস বা কর্ণকুহরের ভিতর থেকে কিছু পড়বা না, সরাসরি পড়বা যে এটা আলটিমেটলি কর্ণপটহের মধ্যে যে শব্দ তরঙ্গটাকে পাস করে দিবে। কর্ণপটহ ছিল 3 নাম্বার লেয়ার। তাহলে বহিকর্ণর যে তিনটা পার্ট, তিনটা পার্টের কাজই হবে যে ভিতরের দিকে শব্দটাকে পাস করে দেওয়া, তরঙ্গটাকে পাস করে দেওয়া। আশা করি বুঝতে পারছো। দেখো পিনার কাজ হবে ভিতরের দিকে কর্ণকুহরে পাস করে দেওয়া শব্দ তরঙ্গকে, কর্ণকুহরের কাজ হবে কর্ণপটহতে শব্দ তরঙ্গ পাস করে দেওয়া। এটার কাজ হবে আবার বহিকর্ণের কাজ হবে আবার এই কর্ণাস্থি যেটা মধ্যকর্ণের পার্ট, ওইটাতে শব্দ পাস করে দেওয়া। দেখছো কত সিম্পল একটা বিষয়। আশা করি এটা পারবা। তারপর দেখো এটার কাজ আবার মেলিয়াস ইনকাস স্টেপিস, যে আমাদের তিনটা কর্ণাস্থি আছে, এই তিনটা কর্ণাস্থির কাজ আবার এই ফেনেস্ট্রা ওভালিস আর ফেনেস্ট্রা রোটানটাতে শব্দ তরঙ্গকে পাস করে দেওয়া। এইগুলা কি, এটা হচ্ছে সব এই যে ছিদ্রপথ, ফেনেস্ট্রা ওভালিস আর ফেনেস্ট্রা রোটানটা দুইটা ছিদ্রপথ। ইউস্টেশনালির কাজ কাজ দেখো নিচের দিকে আসি, টিম্পিনিক পর্দাতে আসো। 3 নাম্বার যে পার্ট বহিকর্ণের মধ্যকর্ণ থেকে পৃথক করে রাখে, এটা তো কমন সেন্স। টিম্পিনিক পর্দা শব্দ তরঙ্গ কেঁপে ওঠে এবং শব্দ তরঙ্গকে সমতলে পরিবহন করে। টিম্পিনিক পর্দার কাজ মধ্যকর্ণে পরিবহন, এই যে দেখছো মধ্যকর্ণে পরিবহন টিম্পিনিক পর্দার কাজ। টিম্পিনিক পর্দা হচ্ছে বহিকর্ণের 3 নাম্বার পয়েন্টটা। তারপরে মধ্যকর্ণের পার্ট আসো মিডিল লেয়ারে। মধ্যকর্ণের কাজ হচ্ছে সবগুলো শব্দ তরঙ্গকে অন্তকর্ণে প্রবেশ করে দেওয়া। সবগুলো দেখছো সিম্পল সিম্পল কাজ। প্রথমে ইউস্টেশনালি, তারপরে ইউস্টেশনালি একটা স্পেশাল কাজ আছে, ওটা হচ্ছে চাপ সমতা রক্ষা। কর্ণাস্থিতে আসো, তিনটা জিনিস আছে, মেলিয়াস, তারপর হচ্ছে ইনকাস আর স্টেপিস। মেলিয়াস তোমাকে যদি বলে কর্ণাস্থি কয়টা আছে, কর্ণাস্থি আছে 6টা, তিনটা তিনটা করে 2 কানে।
তিনটার মধ্যে একটা হচ্ছে মেলিয়াস, একটা হচ্ছে ইনকাস, একটা হচ্ছে স্টেপিস। মেলিয়াস দিকে হাতুড়ির মতো বা হ্যামার্ড শেপ, ইনকাস দেখতে হচ্ছে তোমার নেহায়ের মতো বা অ্যানভিল শেপ, আর স্টেপিস দেখতে হচ্ছে ঘোড়ার জিনের পাদানির মতো, অথবা এটা হচ্ছে এই স্টিরাপ শেপ। এটা একটু কষ্ট করে দেখো, এটা ইংলিশ টার্ম দিলে তুমি যেন পারো আর কি। এখন মানবদেহের সব থেকে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। স্টেপিস কি? স্টেপিস হচ্ছে মধ্যকর্ণের একটা পার্ট। স্টেপিস হচ্ছে একটা কর্ণাস্থি। কর্ণাস্থি সব থেকে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে মানবদেহের স্টেপিস। স্টেপিস কয়টা থেকে? কানের মধ্যে দুইটা থাকে। এই যে দেখো তিনটা তিনটা করে থাকে, একটা একটা করে থাকবে, তাহলে দুইটা থাকবে স্টেপিস। আশা করি পারা যাবে এই টাইপের প্রশ্নগুলো, যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন দিলে ভাইয়া যেন তুমি পারো। আর ঠিক আছে, তাহলে আমরা সামনের পার্টে আসি। তারপর দেখো ছিদ্রপথের পার্টে, ছিদ্রপথে ফেনেস্টা ওভালিস আর ফেনেস্টা রোটান্ডা দুইটা ছিদ্রপথ থাকে। এটার কাছেই এটা অন্তকর্ণ থেকে মধ্যকর্ণের মধ্যে শব্দ তরঙ্গকে পাস করে দেওয়া। অন্তকর্ণের মধ্যে আসো। এখন সবকিছু দেখো, এতক্ষণ ধরে আমরা যা যা বললাম সবকিছুই বাইরে থেকে, মানে বাইরে বহিকর্ণ থেকে মধ্যকর্ণে পাস করলো শব্দ তরঙ্গ, মধ্যকর্ণ থেকে অন্তকর্ণে শব্দ তরঙ্গটাকে পাস করে দিল। এখন অন্তকর্ণে শব্দ তরঙ্গটা এসে জমা হইলো, এটা কারে পাস করবে? এটা পাস করবে ব্রেনকে পাস করবে, অথবা যে অডিটরি যে নার্ভটা আছে অডিটরি নার্ভে পাস করে, 8 নম্বর নার্ভ, যেটা হচ্ছে আমাদের সংবেদী। এখন তারপরেও এই যে অন্তকর্ণ, এই অন্তকর্ণে স্পেসিফিক কিছু ভূমিকা আছে, আর এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় আসে। চলো সরাসরি দেখি। দেখো বলছিলাম অন্তকর্ণ আলাদাভাবে পড়বা, লিখি মানে অন্তকর্ণতে তিনটা পার্ট আছে, সরি দুইটা পার্ট আছে। একটা হচ্ছে অন্তকর্ণের যে নার্ভটা দিয়ে সাপ্লাই হয় সেটার নাম হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলো কক্লিয়ার আরেকটা নাম হচ্ছে অডিটরি নার্ভ। এখন ভাইয়া ভেস্টিবুলো একটা পার্ট, কক্লিয়া একটা পার্ট, তার মানে এখানে দুইটা পার্ট এসে কাজ করে। একটা হচ্ছে ভেস্টিবুলার পার্ট, একটা হচ্ছে কক্লিয়ার পার্ট। এখানে ভেস্টিবুলার পার্টটাকে বলে ভাষাম্যঙ্গ, আর কক্লিয়ার পার্টকে বলা হচ্ছে শ্রবণাঙ্গ। এখন আমাদের জাস্ট মাথায় রাখতে হবে অন্তকর্ণের কাজ হচ্ছে একই সাথে ভারসাম্য রক্ষা করা এবং শ্রবণে সাহায্য করা, শোনাতে এবং ভারসাম্য রক্ষাতে সাহায্য করা। এটা হচ্ছে মেইন কথা। এখন ভেস্টিবুলার পার্টে যে ভারসাম্যাঙ্গ আছে, এটার মধ্যে আবার তিনটা পার্ট আছে। একটা হচ্ছে ইউটিকুলাস, একটা হচ্ছে সেকুলাস, আর তিনটা অর্ধবৃত্তাকার নালী। তোমার এমসিকিউ এর জন্য এতটুকু জানলেই হবে। তারপরে আসো বইতে সরাসরি চলে, মানে মোটামুটি বেসিক এতটুকু তোমার জানলেই হবে। তাহলে আসো ভাষাম্যঙ্গতে। ভাষাম্যঙ্গকে কি বলা হয়? ভেস্টিবুলার অ্যাপারেটাস, যেটা আমি বললাম। এই যে দেখো ভাষাম্যঙ্গ ভেস্টিবুলার পার্ট, যেটা ভেস্টিবুলার অ্যাপারেটাস। অ্যাপারেটাস মানে একটা অঙ্গ। অ্যাপারেটাসের মধ্যে আবার তিনটা পার্ট থাকে, এটা ইউটিকুলাস, সেকুলাস আর তিনটা অর্ধবৃত্তাকার নালী। দ্যাটস ইট। আরো কিছু পয়েন্ট আছে, তোমার জাস্ট জানতে হবে অটোলিথ কোথায় থাকে। অটোলিথ ক্যালসিয়াম কার্বনেটে পূর্ণ, ভাষাম্যঙ্গে থাকবে। অন্তকণে থাকবে অটোলিথ। অ্যাম্পুলা কোথায় থাকে? ভাষাম্যঙ্গে থাকবে। ক্যাপুলা কোথায় থাকবে? ভাষাম্যঙ্গে থাকবে। এই কয়টা পয়েন্ট একটু জানতে হবে। ইটিকুলাস, সেকুলাস এবং অর্ধবৃত্তিকা নালীর কাজই হচ্ছে এদের ভারসাম্য রক্ষা করা। তারপরে আছে শ্রবণাঙ্গতে। এখানে একটা প্রথম লাইনে দেখো, মানুষের শ্রবণাঙ্গ কেবল হয় ককলিয়া। আরো শ্রবণাঙ্গ আছে। ককলিয়ার মধ্যে আরেকটা পার্ট থাকে, যেটা নাম হচ্ছে অর্গান অফ কর্টি। তার মানে মূল শ্রবণাঙ্গ হচ্ছে অর্গান অফ কর্টি। আসলে ককলিয়া যে কথা, অর্গান অফ কর্টি ওয়ান কাইন্ড অফ সেম কথাই ধরে নাও তুমি। শ্রবণাঙ্গ তাহলে ককলিয়া, মূল শ্রবণাঙ্গ যদি বলে কি তাহলে হবে অর্গান অফ কর্টি। আর কি কি থাকতে পারে? আর অনেক কিছু থাকে। হেলিকোট্রোমা, এটাও শ্রবণাঙ্গের পার্ট। হেলিকোট্রোমা যে শ্রবণাঙ্গের পার্ট, এটা একটু জানতে হবে। আর পারলে তুমি এই লাইনটা পড়ো, যে এই যে পুরা লাইনটা একটু পড়ে রাখো পারলে, না পারলে দরকার নেই। এখন অবশ্য আরো বেশ কয়টা পয়েন্ট আছে এখানে। এই চিত্র দিকে খেয়াল করো। ককলিয়া পার্টটা আসলে শামুকের মতো এরকম পেঁচানো থাকে। এই পেঁচানো অংশটাকে আমি সরল করে এভাবে বানাইছি, সোজা বানাইছি। সোজা বানানোর সময় দেখো এখানে যদি এটা খেয়াল করো, সোজা যখন বানাইছো তখন উপরের দিকে একটা পার্ট, এই যে এটা দেখো, এখানে আমি কালো কালি দিয়ে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরের পার্ট, এই যে এতটুকু। আর নিচের পার্ট হচ্ছে লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে নিচের পার্ট। উপরের যে পার্ট এটাকে বলবো স্কেলা ভেস্টিবুলি। নিচের যে পার্ট এটাকে বলবো স্কেলা টিম্পিনি। এই পার্ট কোথায়? স্কেলা টিম্পিনি, এই যে লেখা আছে। আর মাঝের যে পার্ট ওইটাকে বলবো স্কেলা মিডিয়া। এই তিনটা পার্টকে আমাদের শিখতে হবে। তারপর বাইরের যে কালো কালার আর নীল কালার দিয়ে যেগুলো আমি দাগাইছি, ধরে নাও টোটালটা সবুজ কালার দিয়ে আমি আবার দাগাইলাম। এই যে এই বাইরের টোটাল পার্ট মানে স্কেলা ভেস্টিবুলি আর স্কেলা টিম্পিনি, এই সবুজ কালার মার্কার দিয়ে যতটুকু দাগানো অতটুকু অংশ
পেরিলিম্ফে পূর্ণ। পেরিলিম্ফ মনে করবা যে পেরিফেরিতে যে লিম্ফ গুলা থাকে, মানে যে তরল পদার্থ, ওইটা হচ্ছে পেরিলিম্ফে পূর্ণ। তার মানে স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা মিডিয়া, স্ক্যালা ভেস্টিবুলা, স্ক্যালা টিম্পানি পেরিলিম্ফে পূর্ণ। আর স্ক্যালা মিডিয়া যেটা মাঝের এই যে এই পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে এন্ডোলিম্ফে পূর্ণ। এই দুইটা কথা মাথায় রাখতে হবে। আর লাস্ট আরেকটা এমসিকিউ মাথায় রাখতে হবে এখান থেকে, স্ক্যালা ভেস্টিবুলি আর স্ক্যালা মিডিয়া, এটা স্ক্যালা মিডিয়া আর এখানে স্ক্যালা ভেস্টিবুলি, এই দুইটার মাঝে যে এই লেয়ারটা, দেখো আমি তীর চিহ্ন দিলাম, এই লেয়ারটা, এই লেয়ারটার একটা নাম আছে যেটাকে বলা হয় রেজনার ঝিল্লি। আর স্কেলা মিডিয়া আর স্কেলা টিম্পিনি যে পার্ট, এটার যে মাঝে এই লেয়ারটা, এটা বলা হয় বেজিলার ঝিল্লি। তাহলে এখানে বেশ কয়েকটা এমসিকিউ আসে যে বেজিলার ঝিল্লি কি, রেসনার ঝিল্লি কি, স্কেলা টিম্পিনি, স্কেলা মিডিয়া আর স্কেলা ভেস্টিবুলি কেমন লিম্ফে পূর্ণ থাকে, পেরি লিম্ফে পূর্ণ থাকে নাকি এন্ডো লিম্ফে পূর্ণ থাকে। জাস্ট এই কয়টা কথা তোমার একটু খেয়াল করে পরীক্ষার হলে পড়তে হবে, এমসিকিউ তাহলে পারা যাবে। তাহলে এতটুকু যদি ক্লিয়ার থাকে, ক্লিয়ার না হলে তুমি আবার একটু ভিডিওতে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমরা নিচের দিকে যাই। ভারসাম্য রক্ষার কৌশল এগুলো ভাই জানা লাগবে না। আমরা এখানে দেখো কাজগুলো একসাথে দিছি, এই কাজগুলো পড়া লাগবে। আমি তোমাকে একটা ট্রিক শিখাই দিলাম যে কাজ কিভাবে মনে রাখবা। তারপর আসো সমন্বয়ে। সমন্বয় আসলে এই চ্যাপ্টারের নামই তো সমন্বয় ও নিয়ন্ত্রণ। সমন্বয় হয় রাসায়নিক ভাবে, সমন্বয় হয় ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে অথবা ওই যে নার্ভের মাধ্যমে। রাসায়নিক যে সমন্বয়, এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে। প্রথমে এই যে পার্ট, এইগুলা পড়বা না, পর্ব হচ্ছে সরাসরি এই ছকটা, ছক থেকে প্রশ্ন আসবে। অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্যটা পড়তে হবে। অন্তঃক্ষরা গ্রন্থিকে বলা হয় হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থিকে বলা হয় এনজাইম বা জুস। অন্তঃক্ষরা গ্রন্থি হবে নালীবিহীন, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। বহিঃক্ষরা গ্রন্থি হবে নালীযুক্ত। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি যদি নালীবিহীন হয়ে থাকে, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কিভাবে যাতায়াত করে? যেটা নালী নাই, ওটা তো একটা মাধ্যম দিয়ে যাতায়াত করে আরেকটা স্থানে যাইতে হবে। যেহেতু এনজাইমের মধ্যে একটা নালী আছে, যার কারণে এনজাইমটা নালী দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। একটা জিনিস চিন্তা করো তুমি কমন সেন্স দিয়ে, যে একটা জায়গার নালী নাই, তাহলে যাবে কি দিয়ে? যাবে রক্তের মাধ্যমে। রক্ত কিন্তু অনেক কিছু পরিবহন করে, যেটা আমরা রক্তের চ্যাপ্টারে পড়েছিলাম। রক্ত হরমোন, অনেক কিছু খাদ্যসার পরিবহন করে। এখন যে নালীবিহীন হরমোনগুলা রক্তের মাধ্যমে পরিবহন হয়। এখন রক্ত কিন্তু স্পিড অনেক আছে, রক্তের যেহেতু স্পিড আছে, যার কারণে ধরুন একটা হরমোন এক জায়গা থেকে তৈরি হইলো, রক্তের মাধ্যমে যায় দ্রুত অন্য জায়গায়, অনেক দূরের একটা জায়গায় যায় কাজ করতে পারবে। বাট যেটা নালী আছে, ওই নালী তো এত বিস্তৃত হইতে পারবে না, যার কারণে এনজাইম যে জায়গায় তৈরি হয় ওই জায়গাতেই কাজ করে। এই দুইটা পয়েন্ট তোমার একটু খেয়াল করতে হবে। তার মানে এই যে দেখো, হরমোন দূরবর্তী টার্গেটে কাজ করে এবং বহিঃক্ষরা গ্রন্থি নিকটবর্তী স্থানে কাজ করে, বা নিকটবর্তী স্থানে কাজ করবে, বা দূরবর্তীও হতে পারে। এনজাইমটা দূরবর্তী স্থানেও কাজ করতে পারে। হরমোন দূরবর্তী স্থানে কাজ করে, বাট এনজাইম দূরবর্তী নিকটবর্তী দুই জায়গায় কাজ করতে পারে। এক্সাম্পল তো পারবাই না। পিটুইটারি গ্রন্থি এই চ্যাপ্টারে আজকে যা যা পড়বো, এই সবগুলো হচ্ছে এই গ্রন্থিগুলার পয়েন্ট, এই চ্যাপ্টারে যা যা পড়বো। আর যকৃৎ গ্রন্থি, লালা গ্রন্থি, যেটা চ্যাপ্টার 3-তে পড়ছো, এটা হচ্ছে এনজাইমের এক্সাম্পল, বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল। তারপরে আসো আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থিতে চলে আসি। অন্তঃক্ষরা গ্রন্থিকে বলে রাসায়নিক দূত। অন্তঃক্ষরা গ্রন্থি স্বল্প মাত্রায়, মানে হরমোন স্বল্প মাত্রায় কাজ করে এবং বহুদিন পর্যন্ত বজায় থাকতে পারে এবং বেশ সঞ্চিত থাকে না, রেচন প্রক্রিয়া বের হয়ে যায়, দেহের জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এগুলো আমরা পারবো। হরমোনের প্রকারভেদ পড়বো। হরমোনের প্রকারভেদ পড়ার আগে আমরা আগে হরমোনের বিস্তারিত জিনিসটা পড়ে আসি। দেখো, আগে তোমার জানতে হবে কোন হরমোন কোথায় থাকে। এটা এই চিত্রটা খেয়াল করো। দেখো, হাইপোথ্যালামাস ব্রেনের মধ্যে মাথাতে আছে, পিনিয়ালও মাথার কাছাকাছি, পিটুইটারিও মাথার এইদিকেই থাকে, পিনিয়াল। থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে গলার দিকে থাকে, এটা আমরা জানি। প্যারাথাইরয়েড থাইরয়েড গ্রন্থির আশেপাশেই থাকে, মানে জাস্ট জানি না রাখো যে কোথায় কোনটা থাকে, তারপরে বলতেছি হিসাব। থাইমাস গ্রন্থি দেখো এদিকে গলার কাছাকাছি থাকে। অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল মানে সুপ্রারেনাল, সুপ্রারেনাল মানে সুপ্রা মানে উপরে, আর রেনাল মানে হচ্ছে কিডনি। তো সুপ্রারেনাল যে গ্রন্থিটা, ওটা হচ্ছে কিডনির উপরে থাকবে। আর অগ্নাশয় তো অগ্নাশয়, আর এখানে ডিম্বাশয়, শুক্রাশয়টা তুমি জানোই। এখান থেকে জাস্ট একটা ধারণা দিলাম যে কোথায় কি কি থাকে। এখন আসো মেইন পার্টে, এই ছকটাতে। এই ছকটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আসো পিটুইটারিতে। পিটুইটারির মধ্যে আছে অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। পিটুইটারি কোথায় থাকে? মস্তিষ্কে। এটাই শুরুতে বলছি। অগ্র পিটুইটারি একটু পরে পড়বো, আগে পশ্চাৎ পিটুইটারি আসো। পশ্চাৎ পিটুইটারি দুইটা হরমোন থাকে, এডিএস হরমোন এবং অক্সিটোসিন। এডিএস হরমোনের আরেকটা ভ্যাসোপ্রেসিন। খুব ইম্পর্টেন্টলি দুইটা হরমোনের নাম মনে রাখতে হবে, আর দুইটা হরমোনের কাজও পড়তে হবে, কারণ দুইটা হরমোনের কাজ হচ্ছে একদম ইউনিক কাজ। যেটা বৃক্কের পানি পুনঃশোষণ ক্ষমতা কাজ করে এবং রক্তনালীর প্রবাহ সংকোচন নিয়ন্ত্রণ করে। আর অক্সিটোসিনের একদম স্পেসিফিক কাজ জরায়ু সংকোচন এবং দুগ্ধক্ষরণ। তারপরে আসো পিনিয়াল গ্রন্থি, এটারও স্পেসিফিক কাজ মেলাটোনিন ক্ষরণ করে এবং মেলাটোনিন ঘুম জাগরণ নিয়ন্ত্রণ করে, যেটা কোথা থেকে? মস্তিষ্কেই থাকবে। তৃতীয় প্রকোষ্ঠে মনে থাকলে ভালো, না মনে থাকলে দরকার নাই। থাইরয়েড গ্রন্থিতে আসো। থাইরয়েড থাইরয়েড গ্রন্থি, আচ্ছা আচ্ছা, থাইরয়েড গ্রন্থি যেটা শ্বাসনালীতে অবস্থিত। থাইরয়েড গ্রন্থি তিনটা হরমোন খরিত হয়, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। T3, T4 এবং সিটি। T3 নাম হচ্ছে ট্রাইআইরোথাইরোডিন, T4 এর নাম হচ্ছে থাইরোক্সিন এবং সিটি নাম হচ্ছে ক্যালসিটোনিন। T3 যে হরমোন, এটা বিপাক
হৃদস্পন্দন, প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে। আর T4 হরমোনও বিপাকে কাজ করবে এবং ক্যালসিটোনিন, ক্যালসিয়াম দেখো নামই আছে, তাহলে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করবে, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করবে। এখন ভাইয়া দেখো, বিপাক শুধু মনে রাখো এখান থেকে T3 আর T4, আর ক্যালসিটোনিন তো ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা তো পারবাই। তারপর প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথ হরমোন নিয়ন্ত্রণ করে, যেটা ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। তোমাকে যদি বলে ক্যালসিয়াম ও ফসফরাসের নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ করে। তারপরে যে থাইমাস গ্রন্থি, যেটা থাইমোসিন রিলিজ হয়, যেটা লিম্ফোসাইট প্রস্তুতি এবং অ্যান্টিবডি গঠনে সাহায্য করবে। এটা আমরা কিন্তু সবাই জানি, থাইমাস গ্রন্থিকে বলা হয় একটা লিম্ফয়েড অর্গান, যেটা চ্যাপ্টার 4 পড়ছো। লিম্ফয়েড অর্গান থেকে লিম্ফোসাইট যে তৈরি হয়, এটা আমরা চ্যাপ্টার 4 পড়ে আসছে, আর এটা পারবো। তারপর আসলে আইলেটস অফ ল্যাঙ্গানেস, এটা চ্যাপ্টার 3 তে বিস্তারিত পড়ছো, এটা আর বলবো না এখানে। অ্যাডেনাল বা সুপ্রাডেনাল হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই পার্টের মধ্যে, কারণ এটা তোমাদের জন্য নতুন। অ্যাডেনাল বা সুপ্রাডেনাল, কর্টেক্স এবং মেডুলা দুইটা পার্ট আছে। আমি বলছিলাম প্রত্যেকটা অর্গানে দুইটা পার্ট থাকে, যেমন কিডনিরও থাকবে একটা কর্টেক্স, আর সরি কিডনি থাকবে ক্যারটেক্স, মেডুলা থাকে। অ্যাডেনাল যে গ্রন্থিটা আছে, যে কিডনির উপরে যে গ্রন্থি, এই যে সাপোজ এটা কিডনি, আর এটার উপর কিডনির উপরে যে গ্রন্থি, বাইরের যে পার্ট ওটাকে বলবো কর্টেক্স, আর এই অ্যাডেনাল গ্রন্থির যে ভিতরে পার্ট ওটাকে বলবো মেডুলা। কর্টেক্স থেকে দুইটা হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, দেখো কর্টেক্সের ক, গ্লুকোকর্টিকয়েডের ক, মিনালোকর্টিকয়েডের ক। সো গ্লুকোকর্টিকয়েড, মিনালোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড, আরেকটা আছে গোনাডোকর্টিকয়েড। সো এই তিনটা নামে দেখো যে কর্টিকয়েড নামটা আছে, কর্টেক্স থেকে কর্টিকয়েড। তারপরে মেডুলাতে আসো, মেডুলা হচ্ছে অ্যাডেনালিন, নন অ্যাডেনালিন, দেখো মেডুলার ড আছে, অ্যাডেনালিনের ড আছে, নন অ্যাডেনালিনের ড আছে, ডোপামিনেরও ড আছে, দেখছো মিলা মিলা পড়া যায়। আর অ্যাডেনালিন যেটা, এটার আরেক নাম এপিনেফ্রিন, এটার আরেক নাম নন এপিনেফ্রিন, যেটা আমরা বলছিলাম এই প্রথম দিকে। এখন এগুলার কাজ কি মনে রাখবা? কাজগুলা সত্যি কথা বলতে নর্মালি এগুলো আসে না, কিন্তু তোমার যদি মনে রাখতে চাও বিস্তারিত একদিন এটা বলা যাবে। এগুলা নর্মালি আসে না। এর কাজ হচ্ছে, আপাতত মনে রাখো এই যে আমিষ শর্করা বিপাক, বিপাক ওয়ার্ডটা আপাতত মনে রাখো। বিস্তারিত যেদিন সময় হবে ওই দিন বিস্তারিত এগুলো বলবো, যে কোনটার কাজ কি কি। যদিও এটা মেডিকেলে খুব ভালো মতো আসে না, তোমার আসলে এইভাবে আসবে যে অ্যাডেনাল কর্টেক্স থেকে কি হরমোন খরিত হয়, অ্যাডেনাল মেডুলা থেকে কি হরমোন খরিত হয়। তারপর শুক্রাশয় ডিম্বাশয় চ্যাপ্টার 9 আমরা বিস্তারিত করবো, এখান থেকে লাগবে না। এখন তাহলে তাহলে যতটুক তোমার দাগাইলাম না, ততটুক তোমার পড়লি মোটামুটি এনাফ। কিন্তু অগ্রপিটুইটারিতে কি কি হরমোন খরিত হয়, ম্যাক্সিমামই দেখবা যে নামগুলা স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিকোট্রপিক হরমোন, তারপর হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, ম্যাক্সিমামই দেখবা স্টিমুলেটিং হরমোন। আর যে কথাটা খেয়াল করতে হবে, লুটিনেজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এগুলা তুমি মনে করো না যে আবার চ্যাপ্টার 9 পড়ার পরে এগুলা যে এই ডিম্বাশয় থেকে রিলিজ হয়, এই ডিম্বাশয় থেকে কিন্তু রিলিজ হয় না ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বা এই তোমার লুটিনেজিং হরমোন, এগুলা অগ্রপিটুইটারি থেকে রিলিজ হয়। আর এগুলোর কাজগুলোও স্পেসিফিক কাজ এখানে লেখা নাই, আমাদের পরীক্ষায় আসেও না। তুমি শুধুমাত্র এটা পড়তে পারো, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যেটা, ওটা মেলানোফোর কোষের বিস্তার ঘটায় এবং ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। এতটুকু বললে তোমার জন্য এনাফ। এখন আসো আগের পার্টে, ট্রপিক হরমোনগুলো কি? যে হরমোনগুলো এক গ্রন্থি থেকে তৈরি হয় এবং অন্য গ্রন্থিতে নিয়ন্ত্রণ করে। যেমন তোমার যে অগ্রপিটুইটারি যে হরমোনগুলো, এই সবগুলো হরমোন স্টিমুলেটিং নাম। মানে যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করা, সেরকম ভাবে তোমার মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন মেলানোসাইটকে স্টিমুলেট দেওয়া। তো উপরের যে অগ্রপিটুইটারি যে পার্টটা আছে, অগ্রপিটুইটারি পার্ট হচ্ছে নিচের যে গ্রন্থিগুলো আছে ওই গ্রন্থিগুলোকে স্টিমুলেট দেওয়া, মানে এক গ্রন্থি আরেক গ্রন্থিকে স্টিমুলেট দেবে, আর এটার নামে হচ্ছে ট্রপিক হরমোন। তুমি এই কথাটা জাস্ট খেয়াল করবা, যে ট্রপিক হরমোন এক গ্রন্থি থেকে আরেক গ্রন্থি, যেমন এটার এক্সাম্পল সবগুলো হচ্ছে অগ্রপিটুইটারি। এখন ভাইয়া তারপরে আসে অ্যাটাকয়েড হরমোন, প্যারাক্রিন হরমোন, নিউরো হরমোন, পাকন্ত্রীয় হরমোন। নিউরো হরমোন আগে শেষ করি। নিউরো হরমোন গুলো যেটা নিউরন বা স্নায়ুকোষ সংশ্লেষিত হয় এবং স্নায়ু প্রান্তে বের হয়। এক্সাম্পল সরাসরি এত কিছু এত পেঁচাল লাগবে না, সরাসরি এক্সাম্পলটা মনে রাখবে। এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে যেগুলো নিঃসৃত হয়। পশ্চাৎ পিটুইটারি থেকে কি কি বের হয়? এডিএস আর অক্সিটোসিন। তারপর আরো তিনটা বাকি থাকে, যেটার মধ্যে প্যারাক্রিন হরমোন নামই হচ্ছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস ভাব। সো প্যানক্রিয়াস থেকে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে যা যা আলফা কোষ থেকে ইনসুলিন, বিটা কোষ থেকে সরি আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, প্যানক্রিয়াস থেকে যা রিলিজ হয় এটা প্যারাক্রিন হরমোন। পাকন্ত্রীয় হরমোন হচ্ছে পাকস্থলী থেকে যা যা রিলিজ হয়। মুদ্রা কথা চ্যাপ্টার 3 তে আমরা যা যা পড়ছি ওগুলাই, যেমন গ্যাস্ট্রিন সিক্রিটিন, এই যে গ্যাস্ট্রিন সিক্রিটিন চ্যাপ্টার 3। তারপর লাস্টে থাকে অ্যাটাকয়েড হরমোন। এই অ্যাটাকয়েড হরমোন আসলে পাকন্ত্রীয় হরমোনের মতোই, যেটার কথা হচ্ছে যে হরমোন যেখানে তৈরি হয় ওইখানে কাজ করে। তার মানে এখানে টপিক হরমোন আর অ্যাটাকয়েড হরমোন দুইটা পরস্পরের বিপরীত। টপিক হরমোন হচ্ছে যে যেখানে কাজ করে তার দূরবর্তী স্থানে দূরবর্তী একটা গ্রন্থির উপর কাজ করবে, অ্যাটাকয়েড হরমোন যেখানে তৈরি হয় ওইখানে কাজ করবে। এই দুইটা কথা আমাদের খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে। তারপর ভাইয়া সামনে আসি, দেখো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির নাম হচ্ছে প্রবিগ্রন্থি বা প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি। তারপর পিটুইটারি গ্রন্থির আরো কয়টা কথা আছে এখানে, দেখো
সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে শক্তিশালী গ্রন্থি অগ্রপিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। এখান থেকে বিস্তারিত তুমি পারলে পড়ো। আমি যদি কোনোদিন সময় হয় তাহলে বিস্তারিত এগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি যাদের পার্সোনালি পড়ে আসলে তাদের এই যে হরমোনের পার্টগুলাই, আসলে হরমোনের পার্টগুলাই আলাদাভাবে একটা করে ক্লাস নেই, কিন্তু তোমাদের আজকে এয়ার মানে কান আর হরমোনের পার্টগুলো একসাথে দেখাচ্ছি, তো অনেক কিছু মিস হতে পারে, কিন্তু যতটুকু বলবো ততটুকু আসলে মোস্ট ইম্পর্টেন্ট, ততটুকু আগে তুমি পড়ে শেষ করার চেষ্টা করবা। এখান থেকে দেখো আমি যতটুকু লাগবে অতটুকু বলে দিই। এখানে এই দ্বৈতাকৃতি যে জিজান্ডিজম আর বামনাকৃতি ড্রফিজম, এই দুইটা পয়েন্ট খেয়াল করতে হবে। তুমি একটা ছক বানাবা প্রত্যেকটা এইটা মাজেদা ম্যাডামের বইতে ছক আছেই, তুমি দেখো মাজেদা ম্যাডামের বইতে একটা জিজান্ডিজম, বামনা আর ড্রফিজম, এই দুইটা কোন হরমোন বেশি ক্ষরিত হলে কি হয়, কোন হরমোন কম ক্ষরিত হলে কি হয়, এই দুইটা নিয়ে কথাবার্তা বলছে। গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিন হরমোন যেটা, এটা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যদি বেশি ক্ষরিত হয় সেটাকে বলবো দৈত্যাকৃতি, এবং কম ক্ষরিত হয় সেটা বলছে বামনাকৃতির। বিস্তারিত একটু পরে আবার আসতেছি। প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিন, ল্যাকটিন মানে হচ্ছে দুধ, তাহলে স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুধ উৎপাদন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন তো বললামই, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এগুলো তো বললামই, আর দাগা বানা ইচ্ছা করে। পিনিয়াল এগুলো সব হয়েছে। থাইরয়েড গ্রন্থির পার্টে আসো। থাইরয়েড গ্রন্থিতে একটা পার্ট থাকে যেটাকে বলা ইসমাস, দুই খণ্ডকের নিয়ে গঠিত, যার নাম ইসমাস। এই মাঝের এই যে একটা পার্ট থাকে, আর এখানে থাইরয়েড কিছু ফলিকল থাকে। আর থাইরয়েড গ্রন্থি তিনটা সক্রিয় হরমোন ক্ষরিত হয়, যেটা হচ্ছে ট্রাইডোথাইরোইন এবং থাইরক্সিন, যেটার আরেক নাম T4, এবং ক্যালসিটোনিন। তিনটার কাজ ওই ছক থেকে পড়বা, এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। প্যারাথাইরয়েড হরমোনে তিনটা মেইন কাজ হচ্ছে থাইরয়েড, ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ। প্যারাথাইরয়েড হরমোন থেকে একটা জিনিস খেয়াল করবা, তিন ভাবে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। প্যারাথাইরয়েড হরমোন সরাসরি অস্থি থেকে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, বৃক্ক থেকে বাড়ায়, ভিটামিন D3 কে সক্রিয় করে বাড়ায়, D3 সক্রিয় করে 125 ডাইহাইড্রক্সি পলিক্যালসিফেরল তৈরি করে, তারপর বাড়ায়। এই তিনটা কথা একটু খেয়াল করতে হবে। তারপর এখানে একটা কথা আছে, ভিটামিন ডির অভাবে বাচ্চাদের হয় রিকেটস এবং বয়স্কদের হয় অস্টিওমেলাসিয়া। তাহলে তুমি সবগুলো রোগ একসাথে করে লিখবা, একসাথে করে ফেলবা, যেন তোমার পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, পরবর্তীতে পড়তে যেন ইজি হয়। অ্যাড্রেনাল বা সুপার অ্যাড্রেনালে আসো। এই গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিক, গোনাডোকর্টিক, তিনটা নাম পড়বা শুধু। মেডুলা থেকে কি কি করিতে হয়, অ্যাড্রেনালিন আর নন অ্যাড্রেনালিন, দুইটা কথা শুধু নাম পড়বা। থাইমাস গ্রন্থি থেকে আর বিস্তারিত কিছু পড়া দরকার নেই। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স তো চ্যাপ্টার 3 তে আমরা পড়ছিলামই। এখানে একটা পার্ট আছে ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে মেনলি বিটা কোষ যখন যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি করতে না পারে, অথবা বিটা কোষ তৈরি হওয়ার পরেও ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তখনই ডায়াবেটিস মেলাইটাস স্ট্রোকটা হয়। খেয়াল করতে হবে ডায়াবেটিস মেলাইটাসে হিসাবগুলো কি। হিসাবগুলো হচ্ছে ব্লাড গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, কারণ বিটা কোষের পরিমাণ কমে গেছে বা বিটা কোষ কম কাজ করতেছে। বিটা কোষের কাজই হচ্ছে ইনসুলিন নিঃসৃত করা। আর ইনসুলিনের মেইন কাজ কি, ইনসুলিনের মেইন কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজের পরিমাণ কমানো। সো ইনসুলিন যদি তোমার কম ক্ষরিত হয় তাহলে ব্লাড গ্লুকোজের পরিমাণ বেশি বেড়ে যাবে। ব্লাড গ্লুকোজের পরিমাণ যদি বেশি বেড়ে যায় তাহলে এই রোগটা যে হবে, ম্যানিফেস্টেশন যেটা হবে, এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস হলে কি হয়, আমি কিছু টার্ম লিখে দিই, দেখো বলবে নিচের কোনটি ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কিত সঠিক। গ্লুকোজ বেড়ে যায়, বিটা কোষ কমে যায়, তারপর হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায়, তারপরে কার্ডিয়াক অ্যাটাক হয় অথবা মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়। এগুলা আসলে মূল কথা, ডায়াবেটিস মেলাইটাসে সব ধরনের রোগী হতে পারে, স্ট্রোক হতে পারে, সব রোগ হয়। তুমি দেখবা যে বিভিন্ন ভার্সিটিতে ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কিত কিছু প্রশ্ন আসছে, বা মেডিকেলও ওয়ান্স পয়েন্টে আসতো। তোমরা যদি আসে ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কিত নিচের কোনটি সঠিক, ভুলভাল কিছু বাদে বাকি সবই সঠিক। যেমন ভুলভাল কি, তোমার যদি বলে ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কিত নিচের কোনটি সঠিক নয়, তখন তোমাকে যদি বলে আলফা কোষের পরিমাণ কমে যায়, তখন কি এটা সঠিক হইলো? এটা তো সঠিক না। বিটা কোষের পরিমাণ কমে যায়, তোমার যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়, এটা যদি বলে এটা সঠিক না। তোমার যদি বলে যে ডায়াবেটিস মেলাইটাস হলে রক্তচাপ কমে যায়, তখন কিন্তু হবে না। ম্যাক্সিমাম সবকিছু বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, হাইপার টেনশন হয়, সবকিছুই হয়। তারপর আসো গোনাড বা জননাঙ্গ, এগুলা এই চ্যাপ্টারে পড়বো না আমরা। এই চ্যাপ্টার 9-এ বিস্তারিত গোনাড বা জননাঙ্গ থেকে পড়বা। অম্লা বা প্লাসেন্টাতে চলে আসো, এটাও চ্যাপ্টার 9-এ পড়বা। তারপরও অম্লা থেকে 4টা প্রোটিন জাতীয় হরমোন ক্ষরিত হয় এবং 2টা স্টেরয়েড জাতীয় হরমোন ক্ষরিত হয়। 4টা প্রোটিন জাতীয় হরমোনের নাম কি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন, রিল্যাক্সিন এবং প্রোল্যাকটিন। এবং 2টা যে স্টেরয়েড জাতীয় হরমোন সেটার নাম হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই কয়টা টার্ম খুব ভালো মতো শিখতে হবে, খুব ভালো মতো। তারপর তুমি যদি পারো এই কাজগুলো পড়ে ফেলো, যে এইচসিজি এইচসিএস যেটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এবং হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন, এই দুইটার কাজ কি, গর্ভাবস্থা বজায় রাখে এবং গর্ভাবস্থা মাটি দেহের এবং ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। এই 2-3টা কথা খেয়াল করতে হবে। আর ইস্ট্রোজেন, এগুলা চ্যাপ্টার 9-এ আমরা পরের চ্যাপ্টারে বিস্তারিত পড়বই, এখানে আর কিছু লাগবে না। গ্যাস্ট্রিক গ্রন্থি, এগুলা আর কিছু লাগে না, সরাসরি চলে আসো। 2টা কথা আছে এখানে, এই যে দেখো, দেহে অতিরিক্ত থাইরক্সিন যদি ক্ষরণ হয় সেটাকে বলবো গয়টার বা গলগণ্ড। আবার কম যদি ঘটিত হয় সেটাকে বলবো শিশুদের ক্ষেত্রে ক্রিটিনিজম এবং বয়স্কদের মিক্সিডিমা। তুমি তাহলে একটা ছক করবা,
যে ছকে মিক্সিডেমা কি, গয়টার কি, বামনত্ব কি, দ্বৈতত্ব কি, এখানে আরো দুইটা কথা আছে, দেখাচ্ছি। যেটা আমি কিন্তু এই যে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিয়েছিলাম, এই যে বামনত্ব কি, দ্বৈতত্ব কি, আর গরিরত্ব কি। বামনত্ব হচ্ছে শিশুকালে যদি গ্রোথ হরমোনের পরিমাণ কম হয়, দ্বৈতত্ব হচ্ছে শিশুকালে যদি গ্রোথ হরমোনের পরিমাণ বেশি বেড়ে যায়, গরিলত্ব হচ্ছে বয়স্কদের যদি অতিরিক্ত পরিমাণে গ্রোথ হরমোন পরিত হয়, সেটা হলো গরিলত্ব। এই তিনটা পয়েন্টের ইংলিশ টার্ম সহ পড়তে হবে। আর ক্রিটিনিজম মিক্সিডিমা তো আরো ভালো মতো পড়তে হবেই। তো আমি ভাইয়া একটা কাজ করি, এই চ্যাপ্টারের যতটুকু আমি দেখাইলাম বা যতটুকু বললাম তোমাকে, ততটুকু তুমি খুব ভালো মতো পড়ে রাখো। এতটুকু যদি তুমি পড়ো আগে, তারপরে পরে একটু পড়তে তোমার বেশি কষ্ট হবে না। আরো যেদিন সময় হবে আমি বিস্তারিত যে অন্যান্য রাইটারের যে এমসিকিউ বা অন্যান্য রাইটারের যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসের মধ্যে বিস্তারিত বলার চেষ্টা করবো। এতটুকু দেখাও, এই পিডিএফটা আমি আমাদের ম্যাথ প্ল্যাটফর্মের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে তুমি দাগিয়ে ফেলতে পারো। আর তোমার যদি ঢাকার মধ্যে মেনলি পার্সোনাল টিচার দরকার হয়, আমি পার্সোনাল টিচারের কথা কেন বলতেছি, কারণ তোমরা আসলে নর্মালি মেসেজ দিয়ে বলো যে ভাই পার্সোনাল টিচার দরকার, বাট সরাসরি গার্জেনকে যদি কল করো তাহলে আমার জন্য একটু ভালো হয়। আর তুমি পার্সোনাল টিচার নাও না নাও এটা বিষয় না, বিষয় হচ্ছে তুমি সরাসরি গার্জেনকে দিয়ে কল করতে বলবা, আমি বুঝিয়ে বলবো। তারপরে যদি তোমার মনে না না হয় যে দরকার নাই, তাহলে দরকার নাই। আসলে পার্সোনাল টিচার যে লাগবে এরকম কোনো কথা নেই, হলে ভালো, না হলেও কোনো সমস্যা নেই। তুমি যদি এই ক্লাসগুলো দেখো, আমি ক্লাসগুলো দিচ্ছি, তাছাড়া ইউটিউবে আরো অনেক ক্লাসগুলো আছে, ওগুলো দেখেও যদি তুমি পড়তে পারো তাহলে অনেক ভালো। আমি তোমাকে সাজেস্ট করবো তুমি যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি থাকো। আমাদের এক্সাম ব্যাচ কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে অলরেডি, 700 টাকা না 699 টাকায়। যে প্রিমিয়াম এক্সাম ব্যাচ, মানে সবগুলো এক্সাম ব্যাচ মিলে হচ্ছে আমাদের 700 টাকা, আর সামনে আবার 999 টাকায় মানে এইচএসসি 24-এর জন্য 1000 টাকা থাকবে আর কি। এখন ডিসকাউন্ট চলতেছে দেখে 300 টাকা ডিসকাউন্ট চলতেছে। তুমি একটা এক্সাম ব্যাচে যদি ভর্তি থাকো, তাহলে আমাদের সবগুলো এক্সাম দিয়ে তুমি নিজে নিজে প্র্যাকটিস করে প্রিপারেশনটা 100% ক্লিয়ার করতে পারো। আর তারপরে তোমার যদি কোনো পার্সোনাল টিচার দরকার হয়, আমার নাম্বার দেওয়া আছে, কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকে এই পর্যন্ত রাখি। আমি ভিডিওটা ফেসবুক পেজে তো লাইভে হলো এবং ইউটিউবের মধ্যে আমি দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।